আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সকলের কাছে আজকে আমার ব্লগটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন প্লিজ। আজকের ব্লগটি সকাল সকালই শুরু করে দিয়েছি। খুব সকালে কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে আর টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। সব কাজগুলো শেষ করে সকালে নাস্তা তৈরি করার জন্য লেগে যাই। আর আজকে একটু ভেজিটেবল জাতীয় কিছু করছি। আরিশা বাবা বলে যে প্রতিদিনই আসলে গরু মাংস খাওয়া হচ্ছে, এতে করে দেখা যায় যে শরীরের প্রতিও খারাপ এবং ভেজিটেবলটা খাওয়া হচ্ছে না। তো ভাবলাম একটু বেশি করে ভেজিটেবল দিয়ে একটু নুডলসটা রান্না করে দিই। আর আমি আজকে কোকোলা নুডলস দিয়ে নুডলস করে নিব। আর এখানে অনেকগুলো ভেজিটেবল ছিল বাসায়, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো। তো ভাবলাম যে একটু বেশি করে ভেজিটেবল দিলে খেতে কিন্তু ভালোই লাগে। নুডলসটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর কোকোলা নুডলসটা কিন্তু বেশি সিদ্ধ করলে গলে যায়, তো অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যায়। এখানে ভেজিটেবলটাকে আমি জাস্ট নর্মালি একটু পেঁয়াজ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু লবণও দিয়েছি, একটা ডিম করে দিয়েছি, একদম নর্মালিভাবে রান্না করে নিয়েছি। আর এরপরে হালকা একটু গোলমরিচ দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। কোনো কিছু না খেতে চাইলেও কিন্তু স্টির ফ্রাই ভেজিটেবলটা দিয়েও আপনি রাইসও খেতে পারেন, রুটিও খেয়ে নিতে পারেন। তো আজকে আমি একটু নুডলসটা করে নেব যাতে রুটির ঝামেলাটা না করা লাগে। এখানে কিন্তু অনেকগুলো আমি ভেজিটেবল নিয়েছি, এগুলো একসাথে স্টির ফ্রাই করে নিয়েছি। এখানে একটু নুডলসের মশলাটাও দিয়ে দিচ্ছি স্বাদের মতো, কিন্তু লবণটা দিয়ে জাস্ট অল্প করেই মশলাটা আমি ইউজ করি। ভেজিটেবলটার মধ্যে আমি 2টা হটডগ ছোটো ছোটো টুকরো করে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে, যেহেতু বাচ্চারাও বাসায় খাবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই ভেজিটেবলটা দিয়ে নুডলসটা খেতে অসাধারণ হয়েছিল। অনেক সময় হয় কি একঘেয়েমি খাবার খেতে খেতে কিন্তু ভালো লাগে না, তো ডিফারেন্ট ওয়েতে কিছু খাবার বানিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে, মুখে রুচিটাও ঠিক থাকে। এখানে আমার কিন্তু নুডলসটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি নুডলসটার সাথে ভেজিটেবলটা মিক্স করে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতে পারছেন যে এখানে ভেজিটেবলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর নুডলসটা কিন্তু একটু কমই দিয়েছি যাতে ভেজিটেবলটা খাওয়া হয়। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সকালে সবার জন্য ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আর যে যার মতোই কিন্তু খেয়ে নিয়েছে। এখানে আরিশার বাবার জন্য আমি নুডলসটা রেডি করে নিয়েছি। নাস্তাটা রেডি করে আমি আর কি ইনসুলিনটা রেডি করে নিব আমার শ্বশুরের জন্য, যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনেরই কিন্তু ডায়াবেটিস। আর অসুস্থ হওয়ার পরে শ্বশুরকে 3 বেলায় ইনসুলিনটা দিতে হয়, খুব অল্প পরিমাণ করে আর কি। তো 3 বেলায় অ্যাডজাস্ট করে দিতে হয়, আর শাশুড়িকে শুধু রাতের বেলা ইনসুলিনটা দেওয়া হয়। তো তা আমার শ্বশুরের জন্য আর কি ইনসুলিনটা ভরে নিচ্ছে, তাকে ইনসুলিনটা দিয়ে দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে সে খেয়ে নেবে। সকালে নাস্তা পর্ব শেষ করার পরও কিন্তু আজান আরিশা ঘুম থেকে ওঠে, ওদেরও কিন্তু নাস্তা খাওয়াতে হয় এবং ওদেরও কিন্তু প্রিপারেশনের ব্যবস্থা করে নিতে হয়। তো সব কিছু করার পরেই দুপুরে রান্নার জন্য আমাকে আবার রেডি হয়ে নিতে হয়। আজকে একটু ঝামেলা করব না, রাইস কুকারে আমি সরাসরি একটু বউয়া ভাত রান্না করে নিচ্ছি। এখানে আমি পোলাও চাল আর মুগ ডালটা দিয়ে হালকা করে শুকনো করে বউয়া ভাত রান্না করছি। অনেকে কিন্তু খুদের বউয়াটা রান্না করে, তো খুদটা বাসায় ছিল না, তো ভাবলাম পোলাও চাল দিয়ে আর মুগ ডালটা দিয়ে একদম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি বউয়াটা রান্না করে নিয়েছি। হালকা একটা আদা এবং রসুন বাটা দিয়েছি। আর রাইস কুকারে করে নিলে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং ওর সাথে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারি। তো বেশিরভাগ সময় কিন্তু আমি রাইস কুকারে ভাত, পোলাও বা যে কোনো কিছু তাড়াতাড়ি রান্না করে নিই, জাস্ট কাজটা সহজ হয়ে যায়। দুপুরের জন্য আজকে একটু আলু ভর্তা করেছি, কাঁচামরিচ শুকনো মরিচ যেটা মিক্সড করে ডিম ভর্তা করে নিয়েছি। আর ছাদে থেকে ধুন্দুল আনা হয়েছিল, আমাদের ছাদে ধুন্দুল হয়েছিল, তো সেখান থেকে 2টা ধুন্দুল আমি ভর্তা করে নিয়েছি। কারণ বউয়া ভাতের সাথে কিন্তু ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। ধুন্দুল ভর্তাতেও কিন্তু জাস্ট কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে করে নিয়েছি। খেতেটা এতটাই মজা হয়েছিল,
ছাদে যেহেতু হচ্ছে একদম ফ্রেশ ধুন্দুলটাই ছিল। তো ডাইনিং টেবিলে আমি সব খাবার খুব সুন্দর মতো রেডি করে দিয়েছি, যখন খাওয়া লাগবে সবাই কিন্তু নিজে থেকে খেয়ে নিতে পারে। আর ভর্তার সাথেও আমি কিছু গরু মাংস রান্না করে নিয়েছিলাম, যেহেতু ঈদের আমেজ চলছে তো গরু মাংস ছাড়া কিন্তু হয়ও না। জাস্ট অল্প করেই কিন্তু গরু মাংস একটু ভুনা করে নিয়েছি আলু দিয়ে। রাতে খাওয়ার জন্য একটু ডালও রান্না করে নিয়েছিলাম, কারণ রাতে কিন্তু কেউ ভাত বা রুটি খাবে, তো ডালটাও করে রেখেছি। কারণ রাতের কাজটা কিন্তু আমি দিনেই সেরে ফেলে দিনের মধ্যে সব কিছু রান্নাবান্না শেষ করি, যাতে রাতে আমার ঝামেলা করতে না হয়। দুপুরে লাঞ্চ করার পরে সবাই কিন্তু একটু রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু সবাই একটু বেশি টায়ার্ডও ছিল। আজান কিন্তু ঘুমিয়ে গিয়েছে অলরেডি, আজান আরিশা সবারই খাওয়া দাওয়া শেষ। আজান ঘুম থেকে ওঠার পরে আরিশাকে একটু আম কেটে দিয়েছি। তো বাসায় পাকা আমই ছিল, ভাবলাম ওকে একটু আম দিই, যেহেতু আজকে একটু হেভি খাবারও খেয়েছে, তো বললো শুধু আমই খাবে। তো এখানে আমটা ছিল একটু কাঁচা এবং পাকা, আর কাঁচা পাকা আম কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমার কাছে কিন্তু হালকা টক টক মিষ্টি আম খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন আম ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ। আর এই আমের মৌসুমে আম খাবে না সেটা তো আর হয় না, তো আম কিন্তু সবসময় সবার বাসায় প্রায়ই থাকে। আর খুব বেশি পাকা আম থেকে কিন্তু এই যে আধা কাঁচা আধা পাকা আমগুলো খেতে খুবই মজা লাগে। আম কেটে আমি আরিশাকে দিয়েছি এবং সকলকেই দিয়েছি, সবাই কিন্তু খেয়েছে। কারণ আমের সময় বিকেলে জাস্ট আমটাই আজকে নাস্তা হিসেবে দিয়েছি, আজকে আর অন্য কিছু করিনি। তেমন কিন্তু সবার একটা ক্ষুধাও ভাবও ছিল না, তো ভাবলাম আম দিয়ে আজকে কাজটা সারা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মেয়েকে সংসারের সকল কাজের সমস্যা নিয়েই ঝামেলা পোহাতে হয়। কিছু কিছু কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কিছু কিছু কাজ কিন্তু দেরি হয়ে যায়। আর ঈদের আমেজ বলে কথা, প্রত্যেকটা সংসারে কিন্তু অনেকগুলো কাজের হেডেক থাকে, তো টুকটাক কাজগুলো সেরে নিয়ে একটু স্বস্তিও কিন্তু পাওয়া যায় না। তো চেষ্টা করি সব কাজগুলো অ্যাডজাস্টমেন্ট করে তারপরে কিন্তু নিজের জন্য একটু কাজ সেরে নেওয়ার জন্য। এখানে আমগুলো আরিশাকে খেতে দিয়েছি, ও দেখলাম আমগুলো খেলো। ও এমনিতে কিন্তু ফ্রুটস খেতে চায় না, তো আমটা কিন্তু ভালো মতোই খেয়ে নিল, তো ভালোই লাগলো। আজান এর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে। আজান আর আরিশাকে নিয়ে একটু ছাদে গিয়েছি। ছাদের আবহাওয়াটা এত সুন্দর ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বাট বৃষ্টি ছিল না। আর ছাদে এই যে ধুন্দুলগুলো হয়েছে, ছোট ছোট ধুন্দুলগুলো হয়েছে, আর যেগুলো বড় ছিল সেগুলো কিন্তু অলরেডি নিচে নিয়ে আসা হয়েছে, একটু ভর্তা করে নিয়ে আছি। আর দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছিল। আর ছাদে কিছু দেখলে কিন্তু ভালোই লাগে, টুকিটাকি ভেজিটেবলগুলো হলে খুব ভালোই লাগে দেখতে, আর আমার তো ধরে দেখতে একটু ইচ্ছা করে। এই ধুন্দুলগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে খুব বড় হয়ে যাবে, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পানিতে পড়লে দেখা যায় ফল ফ্রুটসগুলো কিন্তু তাড়াতাড়ি হতে থাকে। ছাদে কিছু করলার গাছও আছে, করলাগুলো কিন্তু ছোট হয়েছে, বড় হয়ে যাবে। আর ডালিম গাছে কিন্তু অলরেডি ফল ধরে ফেলেছে। টুকিটাকে আরও অনেকগুলো গাছও কিন্তু ছাদের মধ্যে লাগানো হয়েছে, তো সব গাছগুলো দেখলাম খুব সতেজ হয়ে আছে বৃষ্টির পানিতে। ছাদে গেলে আজান আরিশা একদমই আসতে চায় না, বিশেষ করে আজান তো আসতেই চায় না। ও আসলে খোলামেলা এতটাই পছন্দ করে, বাচ্চা মানুষ। ওকে নিয়ে অনেকক্ষণই ছাদে ছিলাম, ভালোই লাগলো ওয়েদারটা। ঈদের সময় রাস্তাঘাট কিন্তু একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখাই, প্রত্যেকটা রাস্তায় কিন্তু সবই একই অবস্থা, কারণ মানুষজন নেই, সবাই কিন্তু ঈদ করতে কেউ না কেউ গ্রামের বাড়িতে গিয়েছে, আর সবাই বাসায় বসে রেস্টও নেয়। আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।